জুলাই অভ্যুত্থান ২০২৪, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ করা হবে। মানে এটা অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি রয়েছে তারা এটা বরাবরই বলে। এবং আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তো একটা খুব সিম্পল এবং সাধারণ প্রশ্ন আমি করি, আপনারা বলুন তো যে বাংলাদেশে যে আদিবাসী রয়েছে বা বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছে এদের ব্যাপারে কোনো সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিনা? আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? দেখুন, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যদি ইতিহাস পর্যালোচনা করি বা তারও পূর্বের যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে এই ভূখণ্ডে বা এই স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে কারা? সংখ্যালঘু আদিবাসীরা। বাংলাদেশে যারা হিন্দু রয়েছে, যারা বৌদ্ধ রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা আদিবাসী রয়েছে, যারা দলিত এবং রবিদাস শ্রেণীর জনগোষ্ঠী রয়েছে, এরা হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশকে মানে সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান দায়িত্ব ছিল যে আদিবাসীদের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং দেশের সংখ্যালঘুদের জন্য একটা সংস্কার কমিশন গঠন করা, যেটা কিন্তু তারা করেনি। আমি একটা বিষয় বলি, কয়েকটা পয়েন্ট বলি যে যেগুলোকে সংস্কার করা খুবই দরকার। এই যে শত্রু সম্পত্তি আইন, বৈরী সম্পত্তি আইন, যে বাংলাদেশের হিন্দুদেরকে শত্রু বানিয়ে তাদের যে ৭৫ ভাগ জমি অর্থাৎ প্রায় ২৬ লাখ একরের অধিক জমি যে কেড়ে নেওয়া হলো একটা তথাকথিত আইন বানিয়ে, এই আইনটাকে আমার মনে হয় যে টোটালি এটাকে মানে কি বলে এটাকে, মানে এটাকে ভ্যানিশ করে দেওয়া উচিত। এরকম আইন কোনো থাকা উচিত নয়। এবং একই সাথে এই আইনের মাধ্যমে হিন্দুদের কাছ থেকে যে জমিগুলো নেওয়া হয়েছে সেই জমিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে একটা সংস্কার হতে পারে। তারপরে ধরেন আপনার আদিবাসীদের প্রসঙ্গে যদি আসি, যে এখানে উপজাতি বলা হচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে, বিভিন্ন মানে নামে নামা মানে নামে হচ্ছে অলঙ্কৃত করা হচ্ছে। কিন্তু আদিবাসীদের পরিচয় হচ্ছে আদিবাসী। আমি একজন আদিবাসী, তো আমার পরিচয় ভাই আদিবাসী। এবং আদিবাসী হিসেবে আমার যে মৌলিক অধিকার, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সে ১৯৯৭ সালে বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনারা বলুন তো, পার্বত্য চট্টগ্রামে কি শান্তি বাস্তবায়িত হয়েছে? আপনি সমতলের আদিবাসীদের কথা বলুন, সাঁওতাল থেকে শুরু করে গারো, কোচ, বর্মন যারা রয়েছে সবারই জমি অবৈধভাবে দখল করা হচ্ছে। কেন দখল করা হচ্ছে? কারা দখল করেছে? কারণ এদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় নাই। এদের যে আদিবাসী হিসেবে এদের যে অধিকারগুলো, মানে আমাদের যে অধিকারগুলো, এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য বিগত বা বর্তমান কোনো সরকারই কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। সো বাংলাদেশে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, বাংলাদেশে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সংখ্যালঘুদের যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, এদের মৌলিক যে অধিকার সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য যদি মানে সত্যিকার অর্থে কেউ চায় যে মানে সংস্কার করতে, তাহলে এদের জন্য অবশ্যই সংস্কার কমিশন গঠন করা খুবই দরকার ছিল। আপনারা দেখুন, এই যে স্বাধীনতার পর থেকে মানে কোন দেশে কি হয়, কোথায় কি হয় না হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে ভয়ঙ্কর ভাবে নির্যাতন, এই যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, দলবদ্ধভাবে হামলা করা, মন্দির ভাঙচুর করা, লুটপাট করা, তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ নিয়ে এসে হামলা করা। দেখুন না, এই যে বিগত সরকার, আপনি বিগত সরকারের মানে সময়তে যান না, অনেকেই তো মনে করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বান্ধব হচ্ছে আওয়ামী লীগ সরকার। আচ্ছা আপনারা বলুন তো, আওয়ামী লীগ সরকারের সময়ে কি হয়েছিল? মানে সেই নরসিংনগর হামলা, তারপরে রামু সহিংসতা, রংপুরে সেই গঙ্গাচড়ায় তখনও হামলা হয়েছিল, রক্তাক্ত সারা ২০২১, মানে এতগুলো মানে এই ইসলামিক সন্ত্রাসীরা এত ভয়ঙ্কর ভাবে নির্যাতন করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, আদিবাসীদের উপর। তারপরেও কি বিগত সরকার কি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল এই সন্ত্রাসীদের বিরুদ্ধে? বা বর্তমানে এই যে ৫ আগস্টের পরে এত শত ঘটনা ঘটলো এবং এখনো ঘটতেছে, প্রতিনিয়ত দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন চালানো হচ্ছে, এরপরও কি সরকার এই নির্যাতন বা এই মানে ঘটনাগুলোকে বন্ধের জন্য কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে? কয়েকদিন আগে জন্মাষ্টমীর একটা মানে অনুষ্ঠান ছিল, সেখানে আমি দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সেখানে গিয়ে বলতেছে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আমরা সবসময় আপনাদের সাথে আছি। ভাই আপনারা আমাদের সাথে কিভাবে আছেন? আপনারা তো স্বীকারই করেন না যে দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন হচ্ছে। এই যে রংপুরের গঙ্গাচড়ে রূপলাল দাস এবং প্রদীপ দাস, সেখানে আপনারা জাস্ট চিন্তা করুন না যে দেশের নিরাপত্তা ব্যবস্থার অবস্থা কতটা ভয়ঙ্কর। যখন সেখানে পুলিশ অ্যাটেন্ড করেছিল তখনও কিন্তু রূপলাল দাস, প্রদীপ দাস বেঁচে ছিল। কিন্তু পুলিশ চাইলেই সেখানে সেই দুজন মানুষকে সেদিন উদ্ধার করতে পারতো, তারা কিন্তু সেটা করে নাই। তারা নিজেদের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে গেছে। তাহলে মব সন্ত্রাসীরা বা এই ইসলামিক সন্ত্রাসীরা যদি এতই ভয়ঙ্কর হয় যে বাংলাদেশ পুলিশ তাদেরকে ভয় পায়, বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ভয় পায়, তাহলে আপনারা কিভাবে ভাই অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন বাংলাদেশ করবেন? দেখুন, মোদ্দা কথা হচ্ছে একটাই, যদি সংস্কার করতে চান,
যদি অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, যদি সংখ্যালঘু আদিবাসীদের অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আদিবাসীদের এবং সংখ্যালঘুদের জন্য অবশ্যই সংস্কার কমিশন গঠন করা। এবং শুধু সংস্কার কমিশন গঠন করলে হবে না, এই সংস্কার যেন বাস্তবায়িত হয়, অর্থাৎ বাংলাদেশে আদিবাসীদের, বাংলাদেশের সংখ্যালঘুদের দীর্ঘদিনের যে দাবিগুলো, যে যৌক্তিক দাবিগুলো, সেই যৌক্তিক দাবিগুলো প্রত্যেকটাই বাস্তবায়ন করতে হবে। তবেই কেবলমাত্র বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনার সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। না হলে যেভাবে এই ইসলামিক সন্ত্রাসীরা, যেভাবে এই মব সন্ত্রাসীরা দেশের সংখ্যালঘু এবং আদিবাসীদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন চালাচ্ছে, বা যেভাবে তারা মেটিকুলাস ডিজাইন সাজাচ্ছে, এগুলো যদি চলতে থাকে, তাহলে আসলে ভাই বাংলাদেশের সংখ্যালঘু বা আদিবাসী বলতে কোনো শব্দ থাকবে না, মানে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবং আপনারা আজকে যে অসাম্প্রদায়িক বা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতেছেন, এটা আসলে একটা হচ্ছে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য। আমরা বিগত সময় দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘু এবং আদিবাসীদেরকে কিভাবে রাজনৈতিক মানে উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হয়েছে, এবং আপনারা ঠিক একই কাজই করতেছেন। তো আমার মনে হয় অবশ্যই অতি জরুরিভাবে আদিবাসী এবং সংখ্যালঘুদের জন্য অবশ্যই সংস্কার কমিশন গঠন করা দরকার, এবং সেটা বাস্তবায়ন করা খুবই দরকার। সবাইকে ধন্যবাদ।